আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা গত পর্বে ডব্লিউকেবি সন্নিকর্ষের প্রয়োগ সম্পর্কে জেনেছিলাম এবং সেখান থেকে আবদ্ধ অবস্থায় ডব্লিউকেবি সন্নিকর্ষ এবং সোমারফিল্ড কোয়ান্টাম শর্ত। তো এটা হচ্ছে ডব্লিউকেবি সন্নিকর্ষের একটা প্রয়োগ। তো সেটা আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা ডব্লিউকেবি সন্নিকর্ষের আরেকটা প্রয়োগ দেখব। তো সেখান থেকে একটি বিভব বাধার জন্য ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতি ব্যবহার করে আমরা সঞ্চালন বা নির্গমন সহগ বের করব এবং এখান থেকে সঞ্চালন সহগে ও প্রতিফলন সহগের যোগফল এক হবে সেটা প্রমাণ করব। তো আজকের প্রশ্নটা একটু বড় হবে, তো সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখতে হবে। তো আমরা এই প্রশ্নের সমাধানটা বের করার পূর্বে এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু সমীকরণ প্রয়োজন হবে। তো সেই সমীকরণ সম্পর্কে আগে জেনে নেই, তাহলে প্রশ্নটা সমাধান করতে সহজ হবে এবং বুঝতেও সহজ হবে। তো আমরা পূর্বের লেকচারগুলো যদি দেখে থাকি, তো সেখানে আমি একমাত্রিক সমস্যার জন্য ডব্লিউকেবি পদ্ধতির যে সমাধানটা রয়েছে, অর্থাৎ সায়ের যে মানটা রয়েছে ডব্লিউকেবি পদ্ধতিতে, তো সেটা প্রতিপাদন করে দেখিয়েছিলাম। তো আজকে আমরা সেখান থেকে এই সমাধানটা নিয়ে আসব। তো আমি ডেসক্রিপশন বক্সে এই একমাত্রিক সমস্যার জন্য ডব্লিউকেবি পদ্ধতির সমাধানটা দিয়ে দিব। তো সেখান থেকে যারা দেখেন নাই তারা দেখে নিতে পারবেন। তো এখানে আমি একমাত্রিক সমস্যার জন্য যে ডব্লিউকেবি সমাধানটা রয়েছে, অর্থাৎ সায়ের মানটা রয়েছে, সেটা লিখব। তো আমরা এটা বের করেছিলাম সাই ডব্লিউকেবি, আর সাইটা সবসময় এক্সের উপর নির্ভরশীল। সি প্লাস ডিভাইডেড বাই রুট কে আই কে ডিএক্স ই টু দি পাওয়ার প্লাস সি মাইনাস রুট কে ই টু দি পাওয়ার মাইনাস আই কে ডিএক্স। তো এই যে সমীকরণটা আমরা বের করেছিলাম একমাত্রিক সমস্যার জন্য ডব্লিউকেবি পদ্ধতিতে, আর আমরা একটা চিত্র দেখছি যে ডব্লিউকেবি পদ্ধতির জন্য যে বিভবটা ধীরে পরিবর্তনশীল হয় এবং এনার্জি লেভেলটা স্থির থাকে, অর্থাৎ এনার্জি লেভেলের কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র বিভবের পরিবর্তনের কারণে এনার্জি বেশি বা কম হতে পারে। তো এক্ষেত্রে এনার্জি ই, আর এটা হচ্ছে বিভব ভি অফ এক্স। উপরের দিকে বিভব বৃদ্ধি পাচ্ছে এবং নিচের দিকে আসলে বিভবটা হ্রাস পাচ্ছে, আর এটা হচ্ছে এক্সের দিকে গতিশীল। তো এই সম্পর্কে আমরা পূর্বে লেকচার অবশ্যই পড়ছি। তো এখানে আমি এত বিস্তারিত বলবো না, যতটুকু প্রয়োজন হয় তো ততটুকুই বলবো। তো এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু বি। তো এটাকে এই ভিতরের যে ঘরটা রয়েছে, অর্থাৎ এই যে বিভব এখানে কম, এনার্জিটা বেশি, এনার্জি লেভেলটাও বেশি, আর এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে এই সম্পূর্ণটা মানে বিভব কম আছে, এনার্জি থেকে কম। তো এক্ষেত্রে এনার্জি বেশি আর বিভব কম। বিভবটা এক্সের উপর নির্ভরশীল, এক্সের উপর বেরি করে এই বিভবটা পরিবর্তনশীল হয়, বাড়ে বা কমে। আর এখানে একটা অঞ্চল দেখা যায়, 1 নাম্বার অঞ্চল, 2 নাম্বার অঞ্চল এবং এটা হচ্ছে 3 নাম্বার অঞ্চল। তো এক্ষেত্রে যখন বিভবটা কম থাকবে এবং এনার্জি বেশি থাকবে, তো সেই ক্ষেত্রে ক্লাসিক্যালি কণাটি এই অঞ্চলেই থাকবে। আর যখন বিভবটা এই যে এখানে বিভবটা বেশি হয়ে যাচ্ছে, এই যে বিন্দুটা রয়েছে, এটাকে বলা হয় টার্নিং পয়েন্ট। এই পয়েন্টে কোনো তরঙ্গ পাওয়া যায় না। তো এই পয়েন্টের উপরে গেলে এটা হচ্ছে এই যে বিভব ভি অফ এক্স বৃদ্ধি পাচ্ছে। যখন ভি অফ এক্স বৃদ্ধি পায় এবং এনার্জি লেভেলটা কমে যায়, তো সেই ক্ষেত্রে যে অঞ্চলগুলো পাওয়া যায় সেখানে আমরা কোনো তরঙ্গ দেখতে পাই না বা তরঙ্গ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তো এই যে 1 নাম্বার অঞ্চলের এই টার্নিং পয়েন্টের উপরে যে অঞ্চলটা রয়েছে, সেখানে দেখা যায় যে বিভব ভি অফ এক্স বেশি এনার্জি লেভেল থেকে। তো এই ক্ষেত্রে আমরা কোনো কণা বা তরঙ্গ পেলেও সেটা হচ্ছে হ্রাসকৃত, ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এরকম একটা তরঙ্গ পাবো। আবার সেমভাবে এখানেও যদি খেয়াল করি, এই টার্নিং পয়েন্ট বা প্রত্যাবর্তন বিন্দুর উপরে এই যে এখানে বিভবটা বৃদ্ধি পাচ্ছে, তো এই অঞ্চলটাও কি বিভব বেশি এবং এনার্জি কম। তো এক্ষেত্রেও আমরা হ্রাসকৃত তরঙ্গ পাবো। আর এখানে আমরা সাইনোসয়েডাল কজ বা সাইন আকৃতির কোনো তরঙ্গ পাবো। এখন এই সেম চিত্রটাকে যদি আমরা এইভাবে অঙ্কন করি, তাহলে কি হবে, ভি অফ এক্স আর এখানে হচ্ছে এক্স, আর এই যে এই চিত্রটা আমরা এইভাবে আঁকলাম না। এখন যদি এটা উল্টা আঁকি, এরকম আঁকি, আমাদের প্রমাণের সুবিধার জন্য, আজকের যে প্রশ্নটা রয়েছে সেটা প্রমাণের সুবিধার জন্য। তো সেক্ষেত্রে এখানে আমরা এনার্জি লেভেলটা দিতে পারি এনার্জি ই। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, এই পয়েন্টের ক্ষেত্রে আমরা কোনো তরঙ্গ পাই না। এই যে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু
এ থেকে x = b। সেম এই চিত্রের মতো তাহলে আমরা তরঙ্গটা কোথায় পাবো? যখন আমি এখানে বলছি যে যখন এনার্জিটা বেশি থাকবে এবং বিভবটা কম থাকবে তখনই আমরা তরঙ্গটা সাইনোসয়েডাল ওয়েভে পাবো। তো সেক্ষেত্রে এই যে টার্নিং পয়েন্টের এই যে এখানে কিন্তু বিভব এনার্জিটা এটা বেশি আর এই যে এখানে কমতেছে, তার মানে এনার্জি বেশি এবং বিভব কম থাকলে কি ঘটে? এনার্জি বেশি এবং বিভব কম। তার মানে এই অঞ্চলটায় 2 নম্বর অঞ্চলটা এখানে 1 নম্বর অঞ্চলে দেখানো হচ্ছে। হ্যাঁ, আবার এই সাইড দিয়েও দেখা যাচ্ছে যে বিভব হ্রাস পাচ্ছে। তার মানে 3 নম্বর অঞ্চলেও আমরা কি করতে পারবো? কোনো একটা তরঙ্গ পাবো, কারণ হচ্ছে এই ক্ষেত্রেও এনার্জিটা বেশি এবং বিভব কম। কিন্তু এই যে এখানে খেয়াল করলে দেখবো যে টার্নিং পয়েন্টের উপরে অর্থাৎ এই এনার্জি লেভেল এটা আর বিভবের লেভেল হচ্ছে এটা, তার মানে এনার্জি থেকে বিভবটা বেশি হয়ে গেল। তো এনার্জি থেকে যখন বিভবটা বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়, সেই বাধাটাই হচ্ছে এই যে এই লেভেলটা। তো এক্ষেত্রে এখানে দেখবো যে এই অঞ্চল 1 এবং 3 আর এখানে আমি এই চিত্রের ক্ষেত্রে দেখাচ্ছি এটা হচ্ছে বিভব বাধার সৃষ্টি করতেছে, অর্থাৎ এখানে আমরা কোনো তরঙ্গ পাই না, যদিও পাই তাহলে সেক্ষেত্রে ক্লাসিক্যালি পাই না। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে টানেলিং সৃষ্টি করার মাধ্যমে আমরা এখানে একটা ক্ষয়প্রাপ্ত তরঙ্গ পেয়ে থাকি। তো আমরা আজকে এই চিত্রটা ব্যবহার করে প্রশ্নটা সমাধান করব। তো এখানে এই চিত্রর ক্ষেত্রে 1 নম্বর অঞ্চলে সাইয়ের একটা মান পাওয়া যাবে WKB পদ্ধতি অ্যাপ্লাই করে। এখানে আরেকটা, তো এখানে আমরা যদি ধরি সাই 1 পাওয়া গেল, এখানে সাই 2 আর এখানে সাই 3। হ্যাঁ, তো এখানে এই সাই WKB অফ x এটা যদি 3টা অঞ্চলের মধ্যে দেই তাহলে কেমন হবে সমীকরণটা? তো এখানে যে অঞ্চলে আমরা তরঙ্গটি পাবো তো সেক্ষেত্রে একটা সমাধান হবে, এবং যে অঞ্চলে আমরা তরঙ্গটা পাবো না অর্থাৎ বিভব বাধার সৃষ্টি করতেছে, একটা বাধা দেয়, তো সেক্ষেত্রে আমরা আরেকটা তরঙ্গ সমীকরণ পাবো। তো 2টা তরঙ্গ সমীকরণ আমরা এখানে লিখে নেই, তো এটার সাথে মিলিয়ে লিখব। তো প্রথমে হচ্ছে প্রথম অঞ্চলের জন্য, এই প্রথম অঞ্চলের জন্য কি বিভব কম এবং এনার্জি বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কি ঘটবে? এখানে 1 নং অঞ্চলে সাই 1 অফ x। হ্যাঁ, তো যেহেতু আমাদের কাছে 3টা অঞ্চল আছে তো সেক্ষেত্রে তো একটা ধ্রুবক দিলেই হবে না, তো আমরা A B C D এরকম করে ধ্রুবকগুলো দিব। তো প্রথমে AC প্লাসের পরিবর্তে প্রথম ধ্রুবকটা নিয়ে আসবো A/√k। হ্যাঁ, তো তারপর আছে e⁻i⁴dx। আমরা প্রথমে এই অংশটুকু লিখবো। হ্যাঁ, তারপর প্লাস দিয়ে এই অংশটুকু, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে প্লাসের আগে পরে কোনো যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে একটা মাইনাস দিয়ে লিখতে পারতাম, কিন্তু এটা যদি প্রথমে লিখি এটা পরে লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা এক্সপোনেনশিয়াল, আমরা জানি যে e যখন দেই তখন পাওয়ার হিসেবে লিখতে পারি, আর যখন এক্সপোনেনশিয়াল exp দেই তাহলে এই অংশটুকু উপরের পাওয়ারটা আমরা সাথে সাথে করে লিখতে পারি। এটাই শুধু এবং এক্সপোনেনশিয়ালের মধ্যে পার্থক্য। তো এখানে আমরা এক্সপোনেনশিয়াল দিই, এক্সপোনেনশিয়াল, তারপর হবে -i⁴dx। এখন আমরা সীমাটা এখানে এই চিত্রের জন্য যে সীমাটা রয়েছে সেই সীমাটা এখানে দিয়ে দিব। এখন 1 নম্বর অঞ্চলে যেতে হলে আমাদের কি করতে হবে? a থেকে কম একটা মান নিতে হবে, x এর মানটা a থেকে কম হতে হবে। কি বললাম? x এর মানটা x = a না, x এর মানটা a থেকে কম হলেই আমরা কেবল এই 1 নম্বর অঞ্চলে যেতে পারবো। তো x এর মান কম, তো x এর মান অবশ্যই লোয়ার লিমিটে দিতে হবে, আর এর মানটা কি হতে হবে? বেশি, মানে x এর মানটা a থেকে কম হতে হবে, এইটুকু মনে রাখলেই হবে। তো আমরা এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে প্লাস। এখন আমরা এই অংশটুকু লিখব, তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা ধ্রুবক নিয়ে আসবো যেটা হচ্ছে b। তো b/√k, আবার এক্সপোনেনশিয়াল, তারপর হচ্ছে এখানে প্লাস i, কিন্তু এখানে -i ছিল, এখানে +i⁴dx। তো সেক্ষেত্রে আমরা যে সীমাটা নেব সেটা হচ্ছে ax। তো এটা কখন আমরা ব্যবহার করতে পারবো? যখন হচ্ছে x এর মানটা a থেকে কম হবে। হ্যাঁ, তো এই যে সমীকরণটা এটা তারা আসলে কি বোঝায় সেটা অবশ্যই আমি এখানে ব্যাখ্যা করব। তো এই সমীকরণটা আমরা সরাসরি প্রশ্নের সমাধানে ইউজ করব, কিন্তু আমরা এই সমীকরণ দ্বারা আসলে কি বুঝি তো সেটা একটু দেখে নিই। এখানে সাই1 অফ x 1 নম্বর অঞ্চলের জন্য এটা হচ্ছে তরঙ্গ ফাংশনের সমাধান, আর এখানে √k মানে কি?
তো রুট কে হচ্ছে আমরা এটা মনে রাখবো যে এই যে অঞ্চলটার মধ্যে শক্তি বেশি এবং বিভব কম হওয়ার কারণে এটি একটি অসিলেটরি ওয়েভ তৈরি করে, যা সাইনোসয়েডাল অথবা সাইন বা কজ আকারের একটা ওয়েভ তৈরি করে। এখানে কিন্তু কোনো ওয়েভ তৈরি করে না, এখানে এক্সপোনেনশিয়ালি হ্রাস পেতে থাকে। তো আবার এখানে আবার এনার্জিটা বেশি, বিভব কম হওয়ার ক্ষেত্রে এখানেও একটা ওয়েভ তৈরি করতে পারবে। এখন এই অঞ্চলের জন্য যেহেতু এখানে ওয়েভ থাকতে পারবে, তো সেই ক্ষেত্রে আমরা এই কে অফ এক্সকে বলতে পারি কে অফ এক্স হচ্ছে ওয়েভ ভেক্টর। আর এই কে অফ এক্স এর মান হচ্ছে 1/h কাট রোট 2m ইন্টু, এটা কখন করবে, একে আমরা কিন্তু স্মল কে এবং ক্যাপিটাল কে ব্যবহার করব। তো স্মল কে এটার ক্ষেত্রে কিন্তু স্মল কে লিখছি এবং পরবর্তীতে ক্যাপিটাল কে লিখব। তো স্মল কে কখন হবে, এটাকে ওয়েভ ভেক্টর বলা হবে কখন, যখন হচ্ছে এনার্জিটা বেশি থাকবে এবং বিভবটা কম থাকবে। তো ই আগে থাকবে, এনার্জি বেশি এবং বিভব কম, তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে ওয়েভ ভেক্টর বলতে পারবো। আর যখন বিভবটা বেশি হয়ে যাবে এবং এনার্জিটা কম হবে, তো সেক্ষেত্রে আরেকটা নাম আছে, তো সেটা আমরা পরে দেখব। তো আপাতত এটুকু আমরা জেনে নিই যে এ কে অফ এক্স হচ্ছে ওয়েভ ভেক্টর। এ কে অফ এক্স এর মান হচ্ছে 1/h কাট রোট 2m ইন্টু e মাইনাস b। তো এ কে অফ এক্স এটি হচ্ছে ওয়েভটা কত দ্রুত ওঠানামা করছে বা স্পেশাল যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেই ফ্রিকোয়েন্সিটা এটা দ্বারা প্রকাশ করা হয়। আর আরেকটা ব্যাপার মাথায় রাখবো যে এই কে অফ এক্স কখন ব্যবহার করা হবে, এই কে অফ এক্সটা ব্যবহার করা হবে যখন কণাটি, এই যে এখানে যে কণাটি থাকবে তরঙ্গ আকারের, তো সেই কণাটি ব্যারিয়ারের বাইরে বা বাধার বাইরে থাকবে। বাধাটা কিন্তু এখানে, কখন বাধাটা সৃষ্টি হয়, যখন বিভব বেড়ে যায়, এনার্জি কমে যায়। আর এই কে অফ এক্স এই ফাংশনটা কোথায় থাকতে পারবে, এই যে এখানে থাকতে পারবে, আবার এখানে থাকতে পারবে, কিন্তু এটার ভিতরে কিন্তু এই কে অফ এক্স বা ওয়েভ ভেক্টরটা থাকবে না, কারণ হচ্ছে এখানে তো এক্সপোনেনশিয়ালি হ্রাস পেতে থাকবে এই বাধার ভিতরে। তো এক্ষেত্রে আমরা এই কে অফ এক্সটা দেখতে পাবো না, শুধুমাত্র দেখতে পাবো যেখানে বিভবটা কম এবং এনার্জিটা বেশি হবে, তো সেই অঞ্চলে আমরা এই কে অফ এক্স ওয়েভ ভেক্টরটা দেখতে পাবো। আর এই যে 1 নম্বর এবং 3 নম্বর অঞ্চলে কি হবে, এই ওয়েভ ফাংশনটা, যে ফাংশনটা আমরা লিখবো সেই ফাংশনটা হচ্ছে সাইনোসয়েডাল অসিলেশন করবে। তো এখানে আমি আরেকটা ব্যাপার বলে দিই, তো এটার সাথে সাথে এই যে সাই1 অফ এক্স লিখলাম, এই সমীকরণটা লিখলাম, এই ক্ষেত্রে আমরা যে ভেক্টরটা ব্যবহার করলাম ওয়েভ ভেক্টর রুট কে, তো এটা স্মল কে আমরা একটা ক্যাপিটাল কেও ব্যবহার করব আরেকটা সমাধানের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এনার্জি যখন কম থাকবে এবং বিভব ভি অফ এক্স বেশি থাকবে এবং সাই2 এর মানটা লিখব। তো সাই2 এর মানের ক্ষেত্রে আমরা যে ওয়েভ ভেক্টরটা লিখব, তো সেটা ওয়েভ ভেক্টর না, মূলত সেটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বা ক্ষয়প্রাপ্ত একটা কনস্ট্যান্ট মান। তো আমরা সেখানে কে এর মানটা ক্যাপিটাল আকারে লিখব, আর এই ক্যাপিটালটা হচ্ছে কনস্ট্যান্ট ডিকে বা ক্ষয়প্রাপ্ত কনস্ট্যান্ট। আর এই কনস্ট্যান্টের মান সেম এটার মতোই, শুধুমাত্র পরিবর্তন হবে হচ্ছে 1/h কাট রোট 2m। বিভবটা বেশি হয়ে যাবে এবং এনার্জিটা কমে যাবে, বিভব বেশি এবং এনার্জি কম, এটুকুই পরিবর্তন। তো এক্ষেত্রে এই স্মল কে অফ এক্স হচ্ছে ওয়েভ ভেক্টর এবং এই ক্যাপিটাল কে অফ এক্স হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বা ক্ষয়প্রাপ্ত কনস্ট্যান্ট মান। তো পরবর্তীতে আমরা এটার ক্ষেত্রে দেখি যে এক্সপোনেনশিয়াল মাইনাস আই এক্স এ থেকে কে অফ এক্স ডিএক্স এবং এখানে এক্সপোনেনশিয়াল প্লাস আই এক্স এ কে অফ এক্স ডিএক্স, এটা তারা কি বোঝায়? এই দুইটা ওয়েভ ফাংশনের অসিলেটরি বা দোলকের যে বিহেভিয়ারটা রয়েছে সেই আচরণটাই মূলত প্রকাশ করে। এই দুইটি সমাধান ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মুভিং ওয়েভস নির্দেশ করে। আমরা জানি যে যখন আমরা এই অঞ্চল থেকে এই অঞ্চলে, অর্থাৎ আমরা বিভববাদের ভিতরে প্রবেশ করব, তো সেক্ষেত্রে কিছু ওয়েভ ফাংশন এটার ভিতরে প্রবেশ করবে এবং কিছু প্রতিফলিত হবে। তো এখানে ওয়েভটা যে অংশটুকু ভিতরে প্রবেশ করবে সেটা হচ্ছে ফরওয়ার্ড যে ওয়েভ মুভিং সেটা নির্দেশ করবে, এবং কিছু যে প্রতিফলিত হয়ে ফিরে আসবে এই প্রথম অঞ্চলেই, তো সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড মুভিং। তো এখানে এই যে কে অফ এক্স এটার উপর ভিত্তি করে আমরা এই যে ফাংশনটা রয়েছে মাইনাস আই এক্স এ কে অফ এক্স ডিএক্স, এটা অসিলেট করবে না, অসিলেট করবে কার মানের উপর ভিত্তি করে, এই কে অফ এক্সের মানের উপর ভিত্তি করে এই ওয়েভ ফাংশনটা স্থানিকভাবে অসিলেট করবে, অর্থাৎ এটি করার সম্ভাব্যতা বিভিন্ন স্থানে উঠানামা করবে। তো এই যে সাইনোসয়েডালভাবে এটা উঠানামা করবে। আর এখানে এই যে এ এবং বি এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা মান।
তো আমরা প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে এই পর্যন্ত চাই যে এই অংশটুকু পর্যন্ত, তাহলে পরবর্তী ধাপটা আমরা খুব সহজে বুঝতে পারবো। তো এক্ষেত্রে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা কোন চিত্রটা অঙ্কন করব, এই চিত্রটা অঙ্কন করব। করার পর এই সমীকরণটা লিখব। তো এখানে আমরা লিখে নিলাম যে ডব্লিউকেপি সন্নিকর্ষ পদ্ধতি ব্যবহার করে কোনো বিভব প্রতিবন্ধকে বাম দিক থেকে আপতিত চিরায়তভাবে উচ্চ শক্তি সম্পন্ন কণার বা তরঙ্গগুচ্ছের নির্গমন সহগ নির্ণয় করা যায়। হ্যাঁ, তো আমরা এই যে চিত্রটা এখানে নিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখব যে 1 এবং 3 নং অঞ্চলের মধ্যে তরঙ্গটা থাকবে, কারণ হচ্ছে এখানে বিভবটা হচ্ছে কম এবং এনার্জিটা হচ্ছে বেশি, এবং এক্ষেত্রে এনার্জিটা কম, বিভবটা হচ্ছে এই তৃতীয় অঞ্চলের ক্ষেত্রে বিভব বেশি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে চিত্রে একটি বিভব প্রতিবন্ধক দেখানো হয়েছে। তো প্রথম অঞ্চলে কি বললাম মাত্রই যে ভি অফ এক্স কম এবং এনার্জিটা বেশি এই অঞ্চলের ক্ষেত্রে, আর এই অঞ্চলে কি এই যে বিভব বেশি এবং এনার্জিটা এই যে এই লেভেলের এনার্জিটা কম। তো এই যে দ্বিতীয় অঞ্চলে বিভব বেশি, এনার্জি কম, এবং তৃতীয় অঞ্চলে আবার কি বিভবটা কমে যাবে এবং এনার্জি লেভেলটা বেশি হবে। তো ধরা যাক তরঙ্গ বাম দিক থেকে, তো এদিক থেকে যদি আপতিত হয়, তো যেহেতু এখানে তরঙ্গ থাকবে, তো বাম দিক থেকে যদি আপতিত হয়, তো সেক্ষেত্রে এখানে এই বাধাটা পেরিয়ে তারপরে এই অঞ্চলে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ক্লাসিক্যালি কিন্তু এই বাধা পার হতে পারবে না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে টানেলিং সৃষ্টি করার মাধ্যমে সে এই বাধা পার হয়ে যেতে পারবে। এই বাধার ভিতরে যখন থাকবে, তো সেক্ষেত্রে কণাটা এই বাধার ভিতরে যাওয়ার ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি সে হ্রাস পেতে থাকবে। আবার এই বাধা পার হয়ে গেলে সে এক্সপোনেনশিয়ালি আবার গ্রো করতে থাকবে। তো তরঙ্গটা আবার সৃষ্টি হয়ে তৃতীয় অঞ্চলের মধ্য দিয়ে সুন্দরভাবে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম অঞ্চলের ক্ষেত্রে তরঙ্গ সমীকরণটা লিখে নিব। তো ধরা যাক তরঙ্গ বাম দিক থেকে আপতিত হচ্ছে, তাহলে এক অঞ্চলের জন্য শ্রোডিঙ্গার সমীকরণের সমাধানটা আমরা মাত্র এখানে লিখলাম। তো এই যে এই সমাধানটা শুধু লিখে নিব। হ্যাঁ, ψ1 of x is equal to a divided by root k exponential minus I x a k of x dx plus b divided by root k exponential I x a k of x dx। তো এখানে আমরা এই যে দুটি সমাধান লিখলাম, এই দুটি সমাধান দ্বারা বোঝায় যে ওয়েভ ফাংশনটা স্থানিকভাবে অসিলেট করবে, অর্থাৎ কণার সম্ভাব্যতা বিভিন্ন স্থানে ওঠানামা করবে এই 1 নম্বর অঞ্চলের ক্ষেত্রে। এখন আলাদাভাবে যদি আমি বলি যে x a k of x dx, মানে এক্সপোনেনশিয়াল না, শুধুমাত্র এই অংশটুকু ইন্টিগ্রেশন অফ x a k of x dx, এই অংশটুকু দ্বারা কি বোঝায়, অথবা এখানে x a k of x dx এই অংশটুকু দ্বারা কি বোঝায়। তো এটা দ্বারা বোঝায় হচ্ছে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের ফেজ ভেক্টর, যা ওয়েভ ফাংশনের আকার বা শেপ বা ফেজ পরিবর্তনকে নির্দেশ করে, আর এটি ওয়েভ ফাংশনের অসিলেশনের সঠিক আকার নির্ধারণ করতে ব্যবহৃত হয় এই যে এই অংশটুকু। তো 1 ডিভাইডেড বাই রুট কে বা ক্যাপিটাল 1 ডিভাইডেড বাই রুট কে, তো দুইটার মানে কি, এই যে আমরা কে অফ এক্স এবং ক্যাপিটাল কে অফ এক্সের বর্ণনা দিলাম মাত্রই, কিন্তু 1 ডিভাইডেড বাই রুট স্মল কে অফ এক্স এবং 1 ডিভাইডেড বাই রুট ক্যাপিটাল অফ কে এক্স। হ্যাঁ, তো এই দুইটা দ্বারা কি বোঝায়, এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু দ্বারা বোঝায় হচ্ছে নর্মালাইজেশন। হ্যাঁ, তো ওয়েভ ফাংশনের নর্মালাইজেশন হচ্ছে কনস্ট্যান্ট, যা ওয়েভ ফাংশনের সম্ভাব্যতা বোঝায়। অর্থাৎ এখানে যখন আমরা ব্যবহার করব 1 ডিভাইডেড বাই রুট কে এক্স, তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে 1 নম্বর অঞ্চলে অবশ্যই কণাটি থাকার সম্ভাবনা 100%, 1। যখন আনসারটা হয় 1, এই যে এভাবে থাকে তরঙ্গ ফাংশনটা এবং এটার উপরে স্কোয়ার, তরঙ্গ অপেক্ষকের উপরে স্কোয়ার, তখন এটার মান যখন 1 আসে তখন বুঝবো এটা হচ্ছে নর্মালাইজেশন বা নর্মালাইজড করা, এবং এইভাবে আমরা এই 1 নম্বর অঞ্চলেই পাবো, এবং এই অঞ্চলের মধ্যে কণাটি পাওয়ার সম্ভাবনা 1। কিন্তু এখানে কণা পাওয়ার সম্ভাবনা কিন্তু নাই, কারণ এটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তো সেক্ষেত্রে যদিও পাওয়া যায়, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে টানেলিং পদ্ধতিতে পাওয়া যাবে। তো এরা ওয়েভ ফাংশনকে নর্মালাইজ করতে ব্যবহৃত হয়, যাতে সাই অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 দ্বারা কণার সম্ভাব্যতা বের করা যায়। এইচকাট হলো প্লাঙ্ক কনস্ট্যান্টের রিডিউসড ভার্সন। এইচকাট কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি কণার ওয়েভ প্রপার্টিস এবং এনার্জি লেভেলসের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এর জন্য এইচকাট গুরুত্বপূর্ণ। তো এবার সমাধানে চলে যাই। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই মাইনাসটা আমরা এখন উঠায় দিব। তো এই মাইনাসটা উঠাতে গেলে কি করতে হবে, এই যে
লিমিটের লোয়ার লিমিটটা উপরে অর্থাৎ হায়ার লিমিটের কাছে নিয়ে যাব এবং হায়ার লিমিটটা লোয়ার লিমিটের কাছে নিয়ে আসব। তো এভাবে যদি আমরা লিমিট চেঞ্জ করি তাহলে আমরা জানি যে একটা মাইনাস এক্সট্রা আসে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, 1/√k এক্সপোনেনশিয়াল। তো এক্সট্রা যদি একটা মাইনাস আসে তো এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো এখানে পাওয়া যাবে হচ্ছে এক্সট্রা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, k(x) dx প্লাস b/√k। সেমভাবে এখানেও আমরা কি করব, এই লিমিটটা চেঞ্জ করে দিব। তো সেক্ষেত্রে এখানে একটা মাইনাস চলে আসবে, কারণ এখানে প্লাস আছে, প্লাস একটা এক্সট্রা মাইনাস আসলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস i x k(x) dx। আর এটা কখন আমরা লিখতে পারবো, এই যে এই সমীকরণটা সম্পূর্ণটা লিখলাম, যখন এই সাইডে লিখে দিব যে এর মানটা কি হবে, বেশি হবে, এক্স এর মানটা কম হবে। এক্স এর মান যখন কম হবে মানে এক্স এর তুলনায় এর মানটা বেশি হতে হবে। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বর অঞ্চলে যেতে পারবো। তো যখন এক্স এর মান তো কম হবে, তো এটা ব্র্যাকেটে লিখে দিব। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেব, কারণ পরবর্তীতে আমরা এটা কাজে লাগাবো। তো এবার আমরা ψ2(x) এর জন্য বা দ্বিতীয় অঞ্চলের জন্য যে সমাধানটা পাবো, তো সেই সমাধানটা কিন্তু 1 নম্বর অঞ্চলের সমাধানের মতো হবে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে তো কনস্ট্যান্টলি এক্সপোনেনশিয়ালি এই যে তরঙ্গটা আছে সেটা ডিকে বা ক্ষয়প্রাপ্ত হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সমাধানটা এইভাবে লিখতে পারি। তো এই a/√k, তো এই এর মানটা পরিবর্তন হয়ে আমরা c এবং d নিয়ে আসবো, কারণ হচ্ছে এখন তো আরেকটা সমাধান পাবো এই দ্বিতীয় অঞ্চলের ক্ষেত্রে। আর এই অঞ্চলটা হচ্ছে বিভব বেশি এবং এনার্জি কম হওয়ায় এটা হচ্ছে বিভব বাধা, এটার ভিতরে মূলত কণাটা থাকতে পারে না, এই বাধা পার হয়ে সে চলে যায় কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ψ2(x) এটা হচ্ছে একমাত্রিক ক্ষেত্রে যে সমাধানটা সেটা ছিল এটা। তো এখানে আমরা লিখতে পারি c/√k এক্সপোনেনশিয়াল মাইনাস, এখানে ক্যাপিটাল কে হবে, এটা ক্যাপিটাল কে হবে, প্লাস d/K এক্সপোনেনশিয়াল K(x) dx। আর এটা কখন ঘটবে, যখন ax <b। তো এখানে খেয়াল করলে দেখব যে এটা হচ্ছে একমাত্রিক সমাধানটা ছিল, এবং আমরা দ্বিতীয় অঞ্চলের জন্য যে সমাধানটা পাবো সেটা কিন্তু প্রথম অঞ্চলের মতো হবে না। কারণ হচ্ছে প্রথম অঞ্চলে কণাটি সাইনোসয়েডাল আকারে থাকবে, কিন্তু যখন বিভব বাধার ভিতরে ঢুকে পড়বে অর্থাৎ v(x) বেশি হয়ে যাবে, এনার্জি কম হয়ে যাবে, সেক্ষেত্রে সে ক্রমাগত তার ওয়েভটাকে ক্ষয়প্রাপ্ত করতে থাকবে বা ডিকে হবে। এবং পরবর্তীতে আবার সে যদি এই বিভব বাধা পার হতে চায়, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা দেখি সে বিভব বাধাটা পার হয়, সেক্ষেত্রে আবার নতুন করে সে তার ওয়েভটা গ্রো করতে থাকবে। এই যে ডিকে বা গ্রো হলো, তো সেই ক্ষেত্রে আমরা নতুন আরেকটা সমীকরণ পাবো। তো 1 নম্বর সমীকরণের মতো না, সেটা হচ্ছে সেমই হবে কিন্তু একটু আলাদা হবে। এক্ষেত্রে আমরা দেখব যে 2 নম্বর অঞ্চলে যেহেতু সে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে ক্রমাগত এক্সপোনেনশিয়ালি, তো আমরা এখানে ক্ষয়প্রাপ্ত যে কনস্ট্যান্ট মানটা রয়েছে ক্যাপিটাল কে সেটা ব্যবহার করব। তো আগেরটার মতোই সেম, এই যে এখানে স্মল কে ব্যবহার করছি না, যেহেতু এখন কণাটা ক্ষয়প্রাপ্ত হবে সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল কে ব্যবহার করব। আর ক্যাপিটাল কে এর মানটা আমরা মাত্রই দেখছি যে ক্যাপিটাল K(x) হচ্ছে 1/h√2m ইন্টু, এখানে বিভবটা কি বেশি, এই জন্য বিভবটা আগে হবে এবং এনার্জিটা কম হওয়ার ক্ষেত্রে মাইনাসের পরে এনার্জিটা হবে। এটা হচ্ছে ক্যাপিটাল কে এর মান। তো এখন আমরা সেম আগের যে সমীকরণটা ছিল সেটাই বসিয়েছি, শুধুমাত্র এখানে আই অংশটা নাই আর বাকি অংশটুকু আছে। তো এই যে এখানে আই হওয়ার কথা ছিল, এখানে শুধু আই নাই আর এখানে আই নাই। এখন আমরা এই যে সমাকলন চিহ্নটা রয়েছে, এই সমাকলন চিহ্নের ক্ষেত্রে যে লিমিটগুলো রয়েছে এই লিমিটগুলো একটু বসানোর চেষ্টা করি। তো এই যে দ্বিতীয় নম্বর অঞ্চলে সে যদি কণাটা বা তরঙ্গটা এই দ্বিতীয় অঞ্চলে যায়, তো সেক্ষেত্রে এক্স এর মানটা কি এর থেকে বেশি হতে হবে না, তো এক্স এর মানটা বেশি হবে, এর মানটা কম হবে, এক্ষেত্রে আমরা এই দ্বিতীয় অঞ্চলে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা হায়ার লিমিটে লিখতে পারি এবং এর মানটা লোয়ার লিমিটে লিখতে পারি। এখানেও আমরা এক্স এর মানটা হায়ার লিমিটে লিখব এবং
এর মানটা লোয়ার লিমিটে লিখব। তো যখন a লেস দেন x লেস দেন b, তো এখানে এই যে এক্সপোনেনশিয়াল মাইনাস ax k of x dx এই অংশটুকু দ্বারা কি বোঝায়? এই অংশটুকু দ্বারা বোঝায় হচ্ছে বা এর অর্থ হলো ওয়েভ ফাংশন x এর সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে বা ক্ষয়প্রাপ্ত হবে। অর্থাৎ যত x এর মান বাড়তে থাকবে ওয়েভ ফাংশন দ্রুত কমতে থাকবে। এই যে এই অঞ্চলটার মধ্যে এত দ্রুত ক্ষয় হয়ে যাওয়ার কারণে মূলত আমরা এই অংশটুকু ব্যবহার করে থাকি। এখন এক্সপোনেনশিয়ালি গ্রোথ, এই যে পজিটিভ, এখানে তো নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা বোঝালাম যে এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এখন এক্সপোনেনশিয়ালি গ্রোথ কখন করবে বা এক্সপোনেনশিয়ালি যে তরঙ্গটা আছে সেটা বৃদ্ধি কখন ঘটবে? যদি কণাটি পটেনশিয়াল বেরিয়ারের মধ্যে ঢোকার বদলে বেরিয়ারের বাইরে থাকে, তো সেক্ষেত্রে আমরা এই অংশটুকু ইউজ করতে পারি, এক্সপোনেনশিয়ালি k of x dx। তো এই সাইটো অফ এক্স এর এই অংশটুকু আমরা ব্যবহার করব। কখন ব্যবহার করব? এই দ্বিতীয় অঞ্চলে বিভব যখন বেশি থাকবে এবং এনার্জি যখন কম থাকবে, তো সেই ক্ষেত্রে। তো এখন এই যে মানটা আছে সেই মানটা এখন আমরা এই প্রশ্নের আনসারে লিখে নেব। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, তো আমরা জানি যে বিভব বাধা পার হতে হলে কোয়ান্টাম টানেলিংয়ের প্রয়োজন হয়। ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে এই বিভব বাধাটা পার হতে পারে না। তো কোয়ান্টাম টানেলিং সম্পর্কে আমরা একটু পরেই জানবো যে কোয়ান্টাম টানেলিংটা মূলত কি। এক্সপোনেনশিয়ালি ডিকে হয় কখন? যখন হচ্ছে এনার্জিটা কম থাকে এবং বিভবটা বেশি থাকে, তখন সে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তো অর্থাৎ কণার শক্তি বেরিয়ারের পটেনশিয়ালের চেয়ে কম হয় এবং কণা বেরিয়ারের ভিতরে ঢোকার সময় তার সম্ভাবনা দ্রুত কমে যায়। এই যে এটার ভিতরে ঢোকার সময় যে কণাটা আছে সেটা তরঙ্গ থাকার যে সম্ভাবনাটা আছে সেটা দ্রুত কমতে থাকে। আর এক্সপোনেনশিয়ালি গ্রোথ কখন ঘটে? যখন এনার্জিটা বেশি হয়ে যায় আবার বিভবটা কমে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওয়েভ ফাংশন আবার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তো কোয়ান্টাম টানেলিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কণা যদি একটি পটেনশিয়াল বেরিয়ারের মুখোমুখি হয় সেক্ষেত্রে ওয়েভ ফাংশন বেরিয়ারের ভিতরে গিয়ে ডিকে হলেও তার আকার বেরিয়ারের বাইরে কি হয়? গ্রো করতে থাকে। তো এবার আমরা এই যে সাইটো অফ এক্স এর মানটা এখানে লিখে নিব। যে এখানে লিখছে শ্রোডিঙ্গার সমীকরণের 1 নম্বর অঞ্চলের জন্য সমাধানটা লিখছে। এখন আমরা লিখব যে দ্বিতীয় অঞ্চলের জন্য শ্রোডিঙ্গারের সমীকরণ, এই যে এটা। তো এখানে শুধুমাত্র সমীকরণটা লিখে নিলাম। এখন আমরা তৃতীয় অঞ্চলের ক্ষেত্রে যে সমাধানটা দেখব সেটা হচ্ছে প্রথম অঞ্চলে যেরকম দেখছি তো ঠিক সেরকমই হবে, শুধুমাত্র কোথায় পরিবর্তন হবে, সেখানে আমরা তরঙ্গ ফাংশনটাকে লিখব হচ্ছে সাইড 3 অফ এক্স এবং যে ধ্রুবকটা রয়েছে আমরা প্রথম যে অঞ্চলের জন্য ধ্রুবকটা এ এবং বি ধরছি, তৃতীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা এফ এবং জি ধরব, এটুকুই পরিবর্তন হবে। আর যে লিমিটটা রয়েছে সেই লিমিটটা পরিবর্তন হবে। তো এই যে সমীকরণটা ছিল এটা হচ্ছে প্রথম অঞ্চলের জন্য। আমরা জানি যে এই সমীকরণটা ব্যবহার করা হয় যখন তরঙ্গটা থাকার সম্ভাবনা 100% থাকে, অর্থাৎ 1 নম্বর অঞ্চলে যত তরঙ্গটা থাকবে অবশ্যই আমরা এখানে পাবো, আবার 3 নম্বর অঞ্চলেও পাওয়া যাবে, কারণ হচ্ছে এখানে বিভবটা কম এবং এনার্জি বেশি, এখানেও বিভব কম এনার্জি বেশি। এটা হচ্ছে বিভব বাধা, তো এখানে কণাটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। তো এই অঞ্চলের জন্য আমরা সেম 1 নম্বর অঞ্চলের সমীকরণটা ব্যবহার করতে পারবো, শুধুমাত্র পরিবর্তন হবে হচ্ছে এই এর জায়গায় এখানে আমরা আরেকটা নতুন ধ্রুবক ধরবো, সেটা হচ্ছে এফ এবং আরেকটা হচ্ছে জি। তো সাইড 3 অফ এক্স ইজ ইকুয়াল টু হবে, এখানে আমরা একটা নতুন ধ্রুবক ধরবো, সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই, এখানে কি ক্যাপিটাল কে হবে না স্মল কে হবে? অবশ্যই স্মল কে হবে, কারণ হচ্ছে এখানে ওয়েভ ভেক্টরটা ব্যবহার করা হবে আর এখানে কোনো ডিকেইং বা গ্রো করবে না। তো এই অংশটুকু হবে স্মল কে অফ এক্স। হ্যাঁ, তারপর এক্সপোনেনশিয়াল, যেহেতু প্রথমে এটার ভিতরে ঢোকার সময় সে ডিকে বা ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, তো সেক্ষেত্রে আমরা প্রথমে মাইনাস দিছিলাম, তারপর হচ্ছে প্লাস দিছিলাম। এখন আমরা প্রথমে প্লাস দিব কারণ এখানে গ্রো করবে। তো 3 নম্বর অঞ্চলে সে যখন এই 2 নম্বর অঞ্চল থেকে যাবে, তো সেক্ষেত্রে সে নতুন একটা তরঙ্গ খুঁজে পাবে। এখানে তো ক্রমান্বয়ে ক্ষয় হচ্ছিল, কিন্তু এখানে তো নতুন আরেকটা তরঙ্গ পাবে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে পজিটিভটা লিখব, তারপর নেগেটিভটা লিখব। তো এক্সপোনেনশিয়াল এখানে হবে আই কে অফ এক্স ডিএক্স, তারপর হচ্ছে প্লাস জি ডিভাইডেড বাই রুট কে এক্সপোনেনশিয়াল আই কে অফ এক্স ডিএক্স। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে লিমিটটা রয়েছে সেই লিমিটটা চেঞ্জ করা। প্রথম অঞ্চলের লিমিট আর তৃতীয় অঞ্চলের লিমিট তো আর এক হবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্সের মানটা যখন বেশি হবে, বি কম হবে, এক্সের মানটা বেশি হবে, তো সেক্ষেত্রে আমরা তৃতীয় অঞ্চলে যেতে পারবো। তো বি কম হবে এবং এক্সের মানটা বেশি হবে, বি কম হবে এক্সের মানটা বেশি হবে। আর এটা হচ্ছে যখন
এক্স বেশি হবে, বি কম হবে। আর এখানে আমরা দিয়ে দিতে পারবো যে স্মল কে এবং ক্যাপিটাল কে এর মানে কি। তো এটা আমরা আগেও বলছি, তো প্রশ্ন আনসারের ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিব। এটা 3 নাম্বার সমীকরণ। স্মল কে অফ এক্স হচ্ছে 1/h কাট রুট 2m e মাইনাস ভি, অর্থাৎ এনার্জিটা বেশি থাকবে এবং বিভবটা কম থাকবে। এবং ক্যাপিটাল কে অফ এক্স হচ্ছে এটার মতোই, শুধুমাত্র এখানে পরিবর্তন হবে। ক্যাপিটাল কে অফ এক্স ইজ ইকুয়াল টু 1/h কাট রুট 2m, ভিটা আগে থাকবে এবং ইটা পরে থাকবে, মানে ভি এর মানটা বেশি হবে, ই এর মানটা কম হবে। তো আমার বোঝানোর সুবিধার জন্য আমি 1, 2 এবং 3 নং সমীকরণটা এখানে তুলে নিলাম। তো এবার আমরা একটু খেয়াল করি এখানে। তো ডব্লিউকেবি পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে টার্নিং পয়েন্ট আছে না, এই টার্নিং পয়েন্ট, এটি সেই পয়েন্ট যেখানে ই সমান সমান হচ্ছে ভি অফ এক্স, অর্থাৎ এখানে এনার্জি ই এবং বিভব ভি সমান হয়ে যায় এই টার্নিং পয়েন্টটাতে। অর্থাৎ কণাটি ক্লাসিক্যালি অনুমোদিত অঞ্চল থেকে ক্লাসিক্যালি নিষিদ্ধ অঞ্চলের মধ্যে যায় বা বিপরীত দিকে ফিরে আসে। আমরা জানি যে কণাটি যখন আপতিত হবে বাম দিক থেকে, তখন কিছু অংশ এই নিষিদ্ধ অঞ্চলে যাবে এবং কিছু অংশ প্রতিফলিত হবে। তো টার্নিং পয়েন্টের কাছে ডব্লিউকেবি সমাধান ব্যর্থ হয়, কিন্তু এই যে 1 নম্বর অঞ্চল এবং 2 নম্বর অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করতে আমরা একটা কন্ডিশন প্রয়োগ করি, যেটাকে বলা হয় ম্যাচিং কন্ডিশন। তো এই ম্যাচিং কন্ডিশনের মাধ্যমে আমরা 1 নম্বর অঞ্চল এবং 2 নম্বর অঞ্চলের মধ্যে একটা টানেল সৃষ্টি করতে পারি এবং 1 নম্বর অঞ্চল থেকে কণাটি 2 নম্বর অঞ্চলে যেতে পারে। তো ডব্লিউকেবি পদ্ধতিতে সাধারণত একটি কানেকশন ফর্মুলা ব্যবহার করা হয়, যা ক্লাসিক্যালি অনুমোদিত অঞ্চল এবং ক্লাসিক্যালি নিষিদ্ধ অঞ্চলের তরঙ্গ ফাংশনকে একসঙ্গে যুক্ত করে। তো এটি আমরা বলতে পারি যে বাউন্ডারি শর্তের কাজ করে। তো এখন আমরা এই 1 নং, 2 নং এবং 3 নং অঞ্চলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য, অর্থাৎ 1 নং থেকে 2 নংয়ে কণাটি যাবে, আবার 2 নং থেকে 3 নংয়ে কণাটি যাবে। তো সেক্ষেত্রে 1 এবং 2 এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে এবং 2 থেকে 3 এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তো সেই সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে আমাদেরকে একটা সম্পর্ক সূত্র প্রয়োগ করতে হবে। তো সেই সম্পর্ক সূত্রটি আমি এখানে লিখব। এটা হচ্ছে এনার্জি ই এবং এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ এবং এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি এবং এটাও তো এনার্জি ই এবং এটা হচ্ছে বিভব। তো প্রত্যাবর্তন বিন্দু চিরায়ত অঞ্চলের ডান দিকে থাকলে, তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই 1 নম্বর অঞ্চলের মধ্যে কণাটি থাকে এবং আপতিত হয়। তো এই কণাটি যখন আপতিত হয় ডান দিকে যায়, তো ডান সাইডে যে টার্নিং পয়েন্ট আছে, তো সেই টার্নিং পয়েন্টের জন্য আমরা 2টা সম্পর্ক সূত্র লিখব এবং এখানে যখন কণাটি বের হয়ে যাবে আবার এই অঞ্চলটাকে চিরায়ত অঞ্চল, এই চিরায়ত অঞ্চলের দিকে যাবে, তখন বাম সাইডের যে টার্নিং পয়েন্টটা আছে সেই টার্নিং পয়েন্টের জন্য আমরা আরও 2টা সম্পর্ক সূত্র এখানে লিখব। তো এই যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের জন্য আমরা যে সম্পর্ক সূত্রটা পাই সেটা হচ্ছে 2/√k cos ax k dx minus π/4 1/√k exponential minus x a k, এখানে কিন্তু ক্যাপিটাল কে হবে আর এখানে স্মল কে হবে। তো আরেকটা সম্পর্ক সূত্র হচ্ছে 1/√k, এটা হচ্ছে কোসাইন ফাংশনের জন্য। এখন আমরা সাইন ফাংশনের জন্য একটা সম্পর্ক সূত্র লিখব, সাইন ax k dx minus π/4 1/K exponential x a k dx। তো 2টা সূত্রের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে সেমই, শুধুমাত্র পরিবর্তনটা হয় এই যে 1/√k এখানে আর এখানে 2/√k। তো কস ফাংশনের বেলায় তো কস আসবে, এটা হচ্ছে এই যে এই অংশটুকু দ্বারা বোঝায় কস যে তরঙ্গটা, কোসাইন আকারে যে তরঙ্গটা আছে সেই তরঙ্গটা নির্দেশ করে, আর এই সাইনোসয়েডাল ওয়েভ, এটা সাইন আকারের যে তরঙ্গটা রয়েছে সেই তরঙ্গটাকে এই সমীকরণ দ্বারা নির্দেশ করা হয়। আর এখানে আমরা জানি যে এখানে সাইনোসয়েডাল ওয়েভ কস বা সাইন আকারে
কোনো একটা ওয়েভ থাকবে। যখন কজ আকারে ওয়েভ থাকবে তখন এইটা নির্দেশ করবে। সেই ওয়েভটা যখন আমরা 2 নাম্বারে দেখব, ওই 2 নাম্বার অঞ্চলে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে ক্রমান্বয়ে সে হ্রাস পাচ্ছে। তো ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে মানে হচ্ছে এক্সপোনেনশিয়ালি হ্রাস পেতে থাকবে। তো এই 2 নাম্বার অঞ্চলে এক্সপোনেনশিয়ালি হ্রাস পাওয়ার যে সমীকরণটা এই যে এটা দ্বারা সেটা নির্দেশ করে। এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স কে ডিএক্স এই অংশটুকু দ্বারা বোঝায় সে 2 নাম্বার অঞ্চলে এসে এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে। সেমভাবে এখানে তরঙ্গটা যদি সাইনোসয়েডাল বা সাইন আকারে থাকে, তো সেক্ষেত্রে সে যখন 2 নাম্বার অঞ্চলে যাবে তখন তো সেও আবার এক্সপোনেনশিয়ালি হ্রাস পেতে থাকবে। তখন যে সমীকরণটা হবে সেটা হচ্ছে -1/√কে এক্সপোনেনশিয়ালি ইন্টিগ্রেশন অফ এক্স থেকে লিমিট হবে কে ডিএক্স। তো এই দুইটার মধ্যে মিল আছে কোথায়? শুধু মিল আছে যে এটা হচ্ছে কজের ক্ষেত্রে এই অংশটুকু আর এই অংশটুকু সেম, আর এখানে কজ এখানে সাইন, আর এইটুকু একটু পার্থক্য 2/√কে আর এখানে 1/√কে। আর এই ক্ষেত্রে কিন্তু সেম, শুধু মাইনাসটা এখানে আর এটার ক্ষেত্রে মাইনাসটা এখানে, আর দুটা মিল। আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা। তো ডব্লিউকেবি সমীকরণে আমরা সাধারণত ওয়েভ ফাংশনের দুটি ভিন্ন রূপ পাই। একটি হচ্ছে আগত বা ইনকামিং এবং আরেকটি হচ্ছে বহির্গামী বা আউটগোয়িং। একটা ঢোকে এই 2 নাম্বার অঞ্চলে আর একটা বের হয়ে যায়। তো এই তীর চিহ্নগুলো দ্বারা বোঝায় যে সমীকরণটির একটি দিক থেকে আপনি অন্যদিকে যেতে পারবেন। অর্থাৎ চাইলে আমি এই 1 নাম্বার অঞ্চল থেকে 2 নাম্বার অঞ্চলে যেতে পারবো, অথবা 2 নাম্বার অঞ্চল থেকে 1 নাম্বার অঞ্চলে আসতে পারবো। তো দুইটি তীর চিহ্ন ব্যবহার করে বোঝানো হয়েছে একটি অঞ্চলের সমাধান রূপান্তর করা সম্ভব এবং সেই সমাধান দুটি একে অপরের সাথে সমতুল্য বা রূপান্তরযোগ্য। তো এখানে যে দুইটা সম্পর্ক সূত্র রয়েছে, সেই সম্পর্ক সূত্রের যে বাম দিকের অংশটুকু, সেই বাম দিকের অংশটি ক্লাসিক্যালি অনুমোদিত অঞ্চলের জন্য ডব্লিউকেবি সমাধান প্রকাশ করে, যেখানে তরঙ্গ ফাংশন কজের আকারে থাকে, আবার যদি সাইনোসয়েডাল বা সাইনের আকারে থাকতে চায় তো সেখানে সাইনের আকারে থাকতে পারবে। আর ডান দিকে যে অংশটুকু রয়েছে সেই ডান দিকের অংশ এই যে 2 নাম্বার অঞ্চলের যে ফরবিডেন অঞ্চল বা ক্লাসিক্যালি নিষিদ্ধ যে অঞ্চলটা রয়েছে, সেই নিষিদ্ধ অঞ্চলের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি -কে ডিএক্স, অথবা এভাবে লিখতে পারি -1/√কে এক্সপোনেনশিয়াল এক্স এ লিমিটের মধ্যে কে ডিএক্স। এটা দ্বারা বোঝায় যে নিষিদ্ধ অঞ্চলে তরঙ্গ ফাংশন এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে। তো প্রত্যাবর্তন বিন্দু চিরায়ত অঞ্চলের বাম দিকে থাকলে, তো এই যে চিরায়ত অঞ্চলের বাম দিকে এই অংশটুকু হচ্ছে একটা চিরায়ত অঞ্চল, এখানে কণাটি থাকতে পারে। কণাটি মূলত টানেলিং সৃষ্টির মাধ্যমে এই অঞ্চলে আসতে পারে। তো সেক্ষেত্রে বাম দিকে যে টার্নিং পয়েন্টটা রয়েছে, এই যে এই টার্নিং পয়েন্টটা, সেই টার্নিং পয়েন্টের জন্য আমরা দুইটা সম্পর্ক সূত্র পেয়ে থাকি, এ এক্স ক্যাপিটাল কে ডিএক্স। তো একটা ব্যাপার খেয়াল করি, এখানে আমরা যখন এই অঞ্চল থেকে এই অঞ্চলে যাই, তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এই যে এখানে তরঙ্গ ফাংশনটা হচ্ছে কজ আকৃতির যে তরঙ্গ ফাংশনটা, এবং সেখান থেকে আমরা নিষিদ্ধ অঞ্চলে যাই যেখানে এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে। এখন আমরা 2 নাম্বার অঞ্চল থেকে যখন 3 নাম্বার অঞ্চলে যাব, এখানে তো এক্সপোনেনশিয়ালি হ্রাসপ্রাপ্ত যে তরঙ্গটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো, এবং 3 নাম্বার অঞ্চলে কজ বা সাইন আকৃতির একটা নতুন তরঙ্গ আমরা পাবো। এখান থেকে যে তরঙ্গটা যায় সেই তরঙ্গটা আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে এক্সপোনেনশিয়ালি হ্রাসপ্রাপ্ত যে অংশটুকু, এটা তো এটা, তো আমরা এখানে এই অংশটুকুই লিখলাম। তারপর আমরা নতুন যে তরঙ্গটা পাবো সেটা হচ্ছে 2/√কে cos x এ কে ডিএক্স -π/4 এই অংশটুকু। যখন আমরা এটা ব্যবহার করব তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এই অংশটুকু, আর যখন আমরা এটা ব্যবহার করব তখন আমরা পাবো হচ্ছে এই যে এই সাইনের অংশটুকু। তো এখানে আমরা কি লিখতে পারি, যে কে ডিএক্স লিখলাম না, তাহলে আমরা দেখব যে কোন অংশটুকু পাবো, এই যে এই অংশটুকু 2/√কে, আর এখানে স্মল কে আর এখানে ক্যাপিটাল কে। কারণ হচ্ছে আমরা 2 নাম্বার অঞ্চলের ক্ষেত্রে ক্যাপিটাল কে ইউজ করি, কারণ এই ক্যাপিটাল কে হচ্ছে এক্সপোনেনশিয়ালি হ্রাসপ্রাপ্ত কোনো একটা দশা নির্দেশ করে। তো সেক্ষেত্রে আমরা এখানে স্মল কে লিখব √কে cos x এ কে ডিএক্স -π/4। আবার আমরা এই অংশটুকু যদি লিখি তাহলে কি হবে, 1/√কে এক্সপোনেনশিয়াল এ এক্স কে ডিএক্স, এটা কি হবে, এই যে 1/√কে সাইন, এই কেটা কিন্তু স্মল কে, এক্স এ কে ডিএক্স -π/4। তো আমরা গত লেকচারে এই অংশটুকু নিয়ে আলোচনা করছি যে π/4 কোত্থেকে আসছে, π/4 দ্বারা কী বোঝায়, বা কে ডিএক্স আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করছি। তো সেটা দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দিব, তো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। 4 নং সমীকরণ দেই, আর এই দুইটা সূত্রকে 5 নং সমীকরণ দেই। যেখানে মানে এখানে তীর চিহ্ন যেটা 2 সাইডে, মানে এটা হচ্ছে বিশেষভাবে গ্রহণযোগ্য এরকম নির্দেশ করে।
আর মূলত একই নির্দেশ করে যে এটা থেকে আমি এটাতে আসতে পারবো, আবার এটা থেকে আমি ওইটাতে যেতে পারবো। অর্থাৎ নিষিদ্ধ অঞ্চল থেকে আমরা ক্লাসিক্যালি যে চিরায়ত অঞ্চলের দিকে যেতে পারবো এবং চিরায়ত অঞ্চল থেকে ফরবিডেন বা নিষিদ্ধ অঞ্চলে যেতে পারবো, একই নির্দেশ করে। তো এখানে আমরা সম্পর্ক সূত্রগুলো কেন লিখলাম, কারণ হচ্ছে আমাদেরকে একটা টানেলিং সৃষ্টি করতে হবে। টানেল সৃষ্টি করার মাধ্যমেই তো আমরা 1 থেকে 3-এ তরঙ্গটা নিয়ে যেতে পারবো। তো প্রথমে আমরা 1 এবং 2 অঞ্চলের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা আমরা প্রকাশ করব। অর্থাৎ আমরা দেখব যে ψ1 যে তরঙ্গটা রয়েছে অপেক্ষকটা, সেটা ψ2-তে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তো আবার এইভাবে বলতে পারি যে ψ2টা ψ1-এ যদি পরিণত হয় তো সেই ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক পাবো এই দুইটার মধ্যে। তো এটাই আমরা এখন লিখব। তো এখন দ্বিতীয় অঞ্চলে তরঙ্গ অপেক্ষক প্রথম অঞ্চলে তরঙ্গ অপেক্ষকে পরিণত হলে, অর্থাৎ এই যে দ্বিতীয় অঞ্চল ψ2 যদি প্রথম অঞ্চল ψ1 এর পরিণত হয় তো সেক্ষেত্রে আমরা ψ2 ইজ ইকুয়াল টু ψ1 লিখতে পারবো। তো আমরা এই অংশটুকু লিখব যে ψ2 এর মান হচ্ছে এই সম্পূর্ণ মানটা সমান হচ্ছে ψ1 এই মানটা লিখতে পারবো। তো এটা এখন লিখব যে c/√k এক্সপোনেনশিয়াল এই সম্পূর্ণ মানটা লিখে সমান সমান দিয়ে আবার এই অংশটুকু লিখব। তো এখানে আমরা তুলে নিলাম। তো পরবর্তী কাজটা হচ্ছে, তো এখানে আমরা কোন সম্পর্ক সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে 1 নাম্বার থেকে 2 নাম্বার অঞ্চলে যাওয়ার জন্য আমরা যে সম্পর্ক সূত্রটা লিখছিলাম সেটা হচ্ছে 4 নং সমীকরণের মধ্যে। তো 4 নং সমীকরণের মধ্যে আমরা যদি এই সম্পর্ক সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এই যে c ব্যতীত 1/√k এক্সপোনেনশিয়াল -axk of x dx এই অংশটুকু সম্পর্ক সূত্রের মধ্যে যদি খেয়াল করি তাহলে দেখব যে এই যে ac ব্যতীত 1/√k এক্সপোনেনশিয়াল -axk of x dx এই যে অংশটুকু না, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 2/√k। এই অংশটুকু হচ্ছে 2 নাম্বার অঞ্চলের জন্য এক্সপোনেনশিয়ালি হ্রাসপ্রাপ্ত একটা সমীকরণ। এই যে এই অংশটুকুর দ্বারা বোঝায় 2 নাম্বার অঞ্চলে হ্রাস পাচ্ছে। তো 2 নাম্বার থেকে যেহেতু আমরা 1 নাম্বারে আসতেছি তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই 1/√k এক্সপোনেনশিয়াল -axk of x dx এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2/√k cos ইন্টিগ্রেশন x k dx -π/4। তো এই অংশটুকুই আমরা এখানে লিখব। এই যে 1/√k এক্সপোনেনশিয়াল -axk of x dx এর পরিবর্তে লিখব। তো c তো থাকবেই, আর 2 এক্সট্রা আসবে, সম্পর্ক সূত্রে 2/√k। এখানে কিন্তু √kটা স্মল √k হবে, কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাপিটাল √k ছিল, তো সেখান থেকে আমরা 1 নাম্বার অঞ্চলে চলে আসলে এখানে স্মল √k চলে আসবে। তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ax k dx -π/4। এবার একটু খেয়াল করি এখানে যে ডি ব্যতীত এই অংশটুকু যদি আমরা খেয়াল করি 1/√k এক্সপোনেনশিয়াল axk of x dx, তো এটা কার সাথে মিলে যায়, এখানে এই যে এই অংশটুকুর সাথে মিলে যায়, কিন্তু এখানে এক্সট্রা একটা মাইনাসের প্রয়োজন। যখন আমরা এখানে এক্সট্রা একটা মাইনাস নিয়ে আসতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা এটার পরিবর্তে এই অংশটুকুর পরিবর্তে এই যে 1/√k সাইন ইন্টিগ্রেশন axk dx -π/4 লিখতে পারবো। তো এখানে যদি আমরা মাইনাস আনতে চাই তাহলে কি করতে হবে, এই অংশটুকুর সামনে একটা মাইনাস নিয়ে আসতে হবে। তো মাইনাস নিয়ে আসলে এখানেও একটা মাইনাস আনতে হবে, অর্থাৎ আমি যদি এখানে একটা মাইনাস দিই আর একটা এক্সট্রা মাইনাস এখানে নিয়ে আসি তখন আমরা মাইনাসে প্লাস লিখতে পারবো। তো এখানে এক্সট্রা মাইনাসের কারণে আমরা কি লিখতে পারবো, এই অংশটুকুকে ডি তো থাকবেই, 1/√k এর পরিবর্তে এখানে হয়ে যাবে 1/√k সাইন x k dx -π/4। তো এই অংশটুকু আমি আরেকটু বলি যে এখানে আমি প্লাসটাকে ঠিক রাখতে হবে এবং এক্সট্রা একটা মাইনাস নিয়ে আসতে হবে। যখন আমি এখানে এক্সট্রা একটা মাইনাস নিয়ে আসবো সেক্ষেত্রে এখানেও মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই মাইনাস সহ এখানে যে মাইনাসটা দিলাম এই মাইনাস সহ 1/√k এক্সপোনেনশিয়াল axk of x dx এই সম্পূর্ণ মানটা হচ্ছে এটার সাথে মিলে যায়, যে -1/√k এক্সপোনেনশিয়াল axk of dx। তো এখানে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 1/√k সাইন ইন্টিগ্রেশন axk dx -π/4। তো এক্সট্রা যে মাইনাসটা ছিল এই মাইনাসটা তো এই যে এখানে রাখলাম, আর আরেকটা মাইনাস সহ সম্পূর্ণ অংশটুকুকে আমরা এই অংশটুকু লিখতে পারলাম।
তো এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ ψ2 অফ এক্স, অর্থাৎ 2 নাম্বার অঞ্চলের জন্য যে সমীকরণটা ছিল সেটা। আর ψ1 অফ এক্স তো এই যে এই অংশটুকু। এখন আমরা কি লিখছি যে ψ2 থেকে ψ1-এ যাব, তার মানে ψ2টা পরিবর্তন করব, ψ1টা ঠিক থাকবে। তো এই যে এই অংশটুকুকে আমরা সম্পর্ক সূত্রের সাহায্যে পরিবর্তন করে দিলাম। আর এই যে এই অংশটুকু তো ψ1, তো এটা তো ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো আমরা সমান সমান দিয়ে এই সম্পূর্ণ মানটা লিখে নেব। a divided by root k small root k exponential I ax k of x dx plus b divided by root k exponential minus I ax k of x dx। তো এই সমীকরণটা আমরা একটু ভেঙে ভেঙে করব, তো এর জন্য একটু বড় হবে, বইয়ের মধ্যে খুব শর্টকাট করছে, এর জন্য ছোট করে লিখছে। তো আমরা ভেঙে ভেঙে করলে এটা বুঝতে বেশি সুবিধা হবে। তারপর যদি আমরা পরীক্ষার সময় শর্টকাট করে লিখি তাহলে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা cos a minus b এর সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি যে cos a minus b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তো এখানে আমি একটু দেখাই, cos a minus b is equal to cos a cos b প্লাস sin a sin b। তো এই অংশটুকু আমি একটু আলাদা করে তারপর সরাসরি আনসারটা এখানে বসায় দেব। হ্যাঁ, তো এখানে এই অংশটুকুকে যদি এ ধরি এবং এই অংশটুকুকে যদি বি ধরি, তাহলে cos এ হচ্ছে এক্স এ কে ডিএক্স মাইনাস বি হচ্ছে π/4। তাহলে cos এ মানে হচ্ছে এই অংশটুকু, cos এ cos b, cos b হচ্ছে π/4, তারপর প্লাস sin এ হচ্ছে এক্স কে ডিএক্স sin b হচ্ছে π/4। এখন এই যে এই অংশটুকু তো ঠিক রাখবো, cos এক্স এ কে ডিএক্স, আর cos π/4 এর মান হচ্ছে 1/√2, 1/√2। আবার sin প্লাস, এই যে প্লাস sin এক্স এ কে ডিএক্স, sin π/4 এর মানও 1/√2। এখন এই অংশটুকুর মধ্যেও আছে 1/√2, আবার প্লাসের পরে এই যে এই মানটার সাথেও আছে 1/√2। এখন 1/√2 যদি কমন নেই তাহলে থাকবে কি cos এক্স এ কে ডিএক্স প্লাস sin এক্স এ কে ডিএক্স। হ্যাঁ, তো আমরা কি করব, এই যে এই লাইনগুলো স্কিপ করে সরাসরি এই লাইনটা বসায় দেব। তো এখানে আমরা কি লিখতে পারি, এই যে 2c/√k তো ঠিক থাকবে, এই যে 2c ডিভাইডেড বাই √k, আর এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখব 1/√2 cos ax k dx প্লাস sin ax k dx, তারপর হচ্ছে মাইনাস d ডিভাইডেড বাই √k। তো এখানে আমরা sin a মাইনাস b এটাকে আমরা একটু উল্টিয়ে ফেলবো, অর্থাৎ মাইনাস যদি কমন নেই তাহলে π/4টা আগে চলে আসবে এবং এটা পরে যাবে। হ্যাঁ, তো sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এই যে আমি এখানে একটু দেখাই যে sin ax k dx মাইনাস π/4 এভাবে আসে না। তো আমরা একটা মাইনাস যদি কমন নেই তাহলে sin মাইনাস, তো এই π/4 আগে চলে আসবে, তারপর মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি এটা প্লাসের আছে, এটা মাইনাসের হয়ে যাবে, এটা মাইনাসের আছে, এটা প্লাসের হয়ে যাবে। তো এক্স এ কে ডিএক্স, তো আমরা জানি sin মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা π/4 মাইনাস এক্স এ কে ডিএক্স। হ্যাঁ, তো এখানে এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা আমরা যদি এই মাইনাসের সাথে দিয়ে দিই, কারণ হচ্ছে আমরা উল্টিয়ে ফেলছি যেহেতু, তো সেহেতু এই মাইনাসটা এখানে চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা একটা লাইন কমানোর জন্য এখানে আর এই অংশটুকু লিখবো না। তো এখন আমরা এই যে এই অংশটুকুকে সূত্রের মধ্যে ফেলে দিব। হ্যাঁ, তো সূত্রের মধ্যে ফেললে যে আনসারটা হবে সেই আনসারটা আমরা এই যে এটার পরিবর্তে লিখে নিব। ঠিক আছে, তো এখানে আমি সূত্রটা অ্যাপ্লাই করলে কি হবে, sin a মাইনাস b এর সূত্র হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b।
তো এখানে আমি যদি সূত্রটা ফেলি তাহলে কি হবে, সাইন এ কস বি, এই যে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, মাইনাস কস এ সাইন বি। তারপর হচ্ছে সাইন π/4 এর মান হচ্ছে 1/√2 cos x a k dx মাইনাস আবার cos π/4 এর মানও 1/√2 মানে cos 45 ডিগ্রির মান সাইন x a k dx। তো 1/√2 কমন নিলে কি থাকবে, 1/√2 যদি কমন নেই দুইটার থেকে তাহলে হবে cos ax k dx মাইনাস সাইন ax k dx। তো এইটা সরাসরি আমরা লিখে নিব এই যে সাইন ইন্টিগ্রেশন অফ x a k dx মাইনাস π/4 এর পরিবর্তে। তো এখানে কেন এই প্লাসটা আসছে আশা করি বুঝতে পারছি। তো এখানে আমরা সরাসরি কি লিখতে পারবো, আনসারটা 1/√2 cos x a k dx মাইনাস সাইন x a k dx। তো এবার আমরা ডান সাইডটা লিখব সমান সমান দিয়ে, এই অংশটুকু যে বাম সাইডটা লিখলাম। তো a/√কে এখানেও আছে, আবার এই যে প্লাসের এটা হচ্ছে একটা অংশ, আবার প্লাসের ওপারে আরেকটা অংশ হচ্ছে এটা। তো 1/√কে এই দুটার মধ্যে আছে, তো 1/√কে যদি কমন নেই তাহলে হবে 1/√কে কমন। তো এখানে কি থাকবে, এ থাকবে এক্সপোনেনশিয়াল। তো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে এক্সপোনেনশিয়াল যে কথা ই টু দি পাওয়ার হিসেবে লেখা একই কথা, অর্থাৎ এখানে এক্সপোনেনশিয়াল এটা সাথে সাথে লিখছি না, এখন যদি আমরা ই টু দি পাওয়ার হিসেবে লিখি তাহলে আমরা লিখতে পারবো এই অংশটুকুকে ই টু দি পাওয়ার আই এ এক্স কে অফ এক্স ডিএক্স এভাবে লিখতে পারবো। এখন আমরা জানি যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কত, একটা সূত্র আছে যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। অর্থাৎ এখানে এই যে আই এই সম্পূর্ণ মানটাকে যদি আমরা থিটা ধরি তাহলে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কস থিটা মানে হচ্ছে এই যে অংশটুকু এ এক্স কে অফ এক্স ডিএক্স প্লাস আই সাইন থিটা। তো সাইন থিটা মানে হচ্ছে এই যে এই অংশটুকু এ এক্স কে অফ এক্স ডিএক্স। তার মানে আমরা এই যে এক্সপোনেনশিয়ালের সাথে এই মানটুকু আছে না, এই যে মানটুকুর পরিবর্তে আমরা এ মানটুকু লিখতে পারবো। এই অংশটুকু এখানে লিখি, তো এখানে লিখতে পারবো হচ্ছে cos ইন্টিগ্রেশন এ এক্স কে ডিএক্স প্লাস আই সাইন এ এক্স কে ডিএক্স। তো কে এর সাথে এক্সটা দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নাই, মানে কেটাই এক্সের উপর নির্ভরশীল, এক্সটা দিলে এটা বোঝায়। তো আমরা আগের থেকে যেহেতু এক্স দিয়ে আসছি তো বারবার দেওয়ার দরকার নেই। তো এই অংশটুকু তো লিখে নিলাম। এখন আমরা কি করতে পারি, 1/√কে তো কমনে নিয়ে নিচ্ছি এখানে। তো এই বিটার আছে এখন বি এক্সপোনেনশিয়াল মাইনাস এই অংশটুকু। তো এবার আরেকটু খেয়াল করি, আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা সূত্র হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা। আগেরটাতে ছিল শুধু প্লাস আই থিটা থাকলে এখানে প্লাস ছিল, আর যদি মাইনাস আই থিটা থাকে তাহলে এখানে মাইনাস চলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে এক্সপোনেনশিয়াল যে কথা ই টু দি পাওয়ার তো একই কথা। তো ই টু দি পাওয়ার মাইনাস আই এই অংশটুকুকে যদি থিটা ধরি তাহলে আমরা কি লিখতে পারবো, টু দি পাওয়ার মাইনাস আই থিটা আছে এ এক্স কে অফ এক্স ডিএক্স। হ্যাঁ, এই যে মাইনাস আই এক্স এ কে অফ এক্স ডিএক্স। তো এটাকে আমরা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলে কি লিখতে পারবো, কস থিটা, থিটা মানে হচ্ছে এই যে এই অংশটুকু, তাহলে এ এক্স কে অফ এক্স ডিএক্স, তারপর সূত্রের মাইনাস আই সাইন থিটা মানে হচ্ছে এই অংশটুকু। তো এ এক্স কে অফ এক্স ডিএক্স। তো আমরা এই অংশটুকু লিখতে পারবো। তো এখানে কি হবে, এই পি তো ঠিক থাকবে, আর 1/√কে কমন নিছি, আর এই যে এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কস, এখান থেকে শুরু করি, কস এ এক্স কে ডিএক্স মাইনাস আই সাইন এ এক্স কে ডিএক্স।
তো আশা করি আমরা এই দুইটা লাইন বুঝতে পারছি কিভাবে আসছে। তো এখানে রুট কে ছিল, তো রুট কে লিখব। তো এখানে প্লাস ছিল, তো এখানে মাইনাস দিছি, প্লাস হবে। তো এবার আমাদের কাজ হচ্ছে 2c ডিভাইডেড বাই এই √2k। হ্যাঁ, এটা এই cos x এ কে dx এর সাথেও আছে, আবার সাইনের সাথেও আছে। তো আমরা এই দুজনকে দিয়ে দিব তাদের ভাগ। তো 2c ডিভাইডেড বাই √2k, যেহেতু এই 2-র উপরে রুট আছে, কে-র উপরে রুট আছে, তো একসাথে লিখলে হবে 2c ডিভাইডেড বাই √2k। তারপর এইটার সাথে যদি দিই তাহলে হবে cos x এ কে dx প্লাস আবার 2c ডিভাইডেড বাই √2k যদি এই সাইনের সাথে দিই তাহলে হবে 2c ডিভাইডেড বাই √2k সাইন x এ কে dx। তারপর হচ্ছে প্লাস আবার √2k d ডিভাইডেড বাই √2k লেখা যায়, আবার এই d ডিভাইডেড বাই √2k এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তাহলে হবে d ডিভাইডেড বাই √2k cos x এ কে dx। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই যে d ডিভাইডেড বাই √2k তারপর হচ্ছে সাইন x এ কে dx। তারপর হচ্ছে এটা হচ্ছে বাম পক্ষটা, এখন ডান পক্ষটা লিখবো। এটা এখানে 1 ডিভাইডেড বাই √2k। হ্যাঁ, তো এখানে 1 ডিভাইডেড বাই √2k, আবার এখানে 1 ডিভাইডেড বাই √2k, আবার এখানে 1 ডিভাইডেড বাই √2k। তো সম্পূর্ণ মানটার থেকে যদি আমরা 1 ডিভাইডেড বাই √2k কমন নিই তাহলে কি হবে, এখানে 2c থাকবে। এখানে 1 ডিভাইডেড বাই √2k কমন নিলাম, এখান থেকেও 1 ডিভাইডেড বাই √2 কমন নিলাম, এখান থেকেও কমন নিলাম। তো এই যে 1 ডিভাইডেড বাই √2k যদি ডান সাইডে চলে আসে, সরি এখানে সমান সমান চিহ্ন হবে, তো এই √2k এখানে ভাগাকারে আছে, তো ডান সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে না, তো গুণ √2k। হ্যাঁ, তো এভাবে লিখতে পারি, তাহলে এখানেও আর দেওয়ার দরকার নাই, মানে লাইনটা আমরা শর্ট করলাম আর কি। তো কী কাজ করলাম, এখানে 1 ডিভাইডেড বাই √2k এই সম্পূর্ণ মানটা থেকে কমন নিলাম। কমন নেওয়ার ফলে আমরা এখানে সামনে লিখতে পারি, এটা আবার ওই সাইডে গিয়ে গুণ হয়ে যাবে, তো গুণ করে দিলাম। এখন আমরা এই অংশটুকু যদি লিখি তাহলে হবে হচ্ছে এ cos x কে dx প্লাস i sin x কে dx প্লাস b cos x কে dx মাইনাস i sin x কে dx। তো এখানে খেয়াল করলে দেখবো যে cos x কে dx, আবার এখানেও cos x কে dx। তো এই দুইটা থেকে আমরা cos x কে dx যদি কমন নিই তাহলে থাকবে 2c প্লাস d। তো এখানে আমি লিখতে পারি যে 2c প্লাস d কি কমন নিলাম, এই যে cos ইন্টিগ্রেশন অফ x কে dx। তারপর আমরা এখানে sin x কে dx, আবার এখানেও দেখতেছি sin x কে dx। তো এই দুইটা থেকে যদি sin x কে dx কমন নিই তাহলে থাকবে 2c মাইনাস d। তো প্লাস 2c মাইনাস d যদি নেই তাহলে থাকবে sin x কে dx। শুধুমাত্র এই sin x কে dx এই দুইটা থেকে কমন নিছি, তাহলে থাকলো 2c মাইনাস d, 2c মাইনাস d। তো এবার আমরা ডান পক্ষটা লিখি, এই ডান পক্ষ থেকে আমরা ইচ্ছা করলে একটা লাইন কমাতে পারি। তো এখানে আমি লিখে দিই ডান পক্ষটা একটা লাইন কমাই। তো উপরে √k আছে, এখানেও √k আছে। হ্যাঁ, তো √k কাটা গেলে শুধু √2 থাকবে না, তো √2 থাকলো। আবার এই এটা কিন্তু এটার সাথেও আছে, এটার সাথেও আছে, আবার b এটার সাথেও আছে, b এটার সাথেও আছে। তো দুইটার মধ্যে যদি দিয়ে দিই তাহলে কি হবে, cos x কে dx প্লাস i sin x কে dx। তারপর হচ্ছে প্লাস b এটার সাথেও আছে, এটার সাথেও আছে, প্লাস b cos x কে dx মাইনাস b i sin x কে dx। এরকম লেখা যায় লাইনটা।
তারপর আমরা কি কাজ করব, এখানে দেখব যে cos a x k dx কোথায় আছে, এই যে cos a x k dx, আবার এখানে আছে cos a x k dx। তো আমরা cos a x k dx যদি কমন নিই তাহলে a প্লাস b থাকবে। আবার এখানে আমরা যদি sin a x k dx কমন নিই তাহলে a মাইনাস b থাকবে। তো এই কাজটাই আমরা করব। এখানে ডান পক্ষটা আমরা এখানে লিখি সমান সমান দিয়ে, ডান পক্ষটা কি হবে, এখানে √2 তো থাকবে, যে √2টা থাকবে √2, তারপর আমরা কি কমন নিব, এখানে cos x a k dx, তাহলে থাকবে হচ্ছে a প্লাস b, কারণ এই যে a আর এই যে প্লাস b আর cos a x কমন নিলাম, cos ইন্টিগ্রেশন x k dx। তারপর কি কাজ, সাইনের কাছে যাব। তো সাইনের কাছ থেকে কি কমন নিতে পারি, i sin a x k dx, তাহলে কি হবে প্লাস i a মাইনাস b sin a x k dx, মানে i sin x k dx কমন নিলে এখানে থাকবে হচ্ছে a মাইনাস b। তো এবার আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষ থেকে কোসাইন এবং সাইনের যে সহগগুলো রয়েছে সেগুলো সমীকৃত করব। তো সহগ যদি সমীকৃত করতে চাই তাহলে এই যে এখানে কজের যে লিমিটটা আছে সেটা হচ্ছে ax, আবার ডান সাইডে সমান সমানের উপরে যে সেটা হচ্ছে লিমিটটা, এখানে x লোয়ার লিমিটে আছে, আবার এখানে হায়ার লিমিটে x আছে। তো লিমিট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা জানি যে একটা এক্সট্রা মাইনাস চলে আসে। তো কজ এখানে একটা মাইনাস চলে আসলে কি হবে, 2c প্লাস d। তো লিমিট আমরা চেঞ্জ করব, তো cos মাইনাস, তার মানে উপরে চলে আসবে x আর নিচে চলে আসবে a k dx। এখন আমরা জানি যে cos মাইনাস এটাকে থিটা ধরলে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, তার মানে এই মাইনাসের আর কোনো কাজ নাই। হ্যাঁ, তো প্লাস, এখানে প্লাস দিলাম। এখন এই ক্ষেত্রেও তো সাইন যেহেতু সহগ সমীকৃত করবো, এখানে হায়ার লিমিটে আছে x এবং লোয়ার লিমিটে a, কিন্তু এই সাইডে আবার হায়ার লিমিটে a। তো আমরা xটাকে যদি হায়ার লিমিটে নিয়ে যাই তাহলে একটা মাইনাস আসবে, তো সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এই যে মাইনাসটা আসলো না, এই মাইনাসটাকে আমরা কি করব, এখানে দেখব যে এটার সাথে এই মাইনাস এটার সাথেও থাকবে, এই মাইনাস এটার সাথেও থাকবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে ডিটা প্লাস হয়ে যাবে এবং 2c মাইনাসের হয়ে যাবে। তো এখানে কি করব, d মাইনাস 2c উল্টে যাবে সাইন, তাহলে এই এক্সটা হায়ার লিমিটে চলে যাবে আর এটা লোয়ার লিমিটে চলে আসবে। আশা করি এটুকু বুঝতে পারছি। এখানে কি কাজটা করলাম, শুধুমাত্র সাইন মাইনাস কেন আসলো, কারণ হায়ার লিমিট এবং লোয়ার লিমিটটা চেঞ্জ করে দিতেছি, তো এই জন্য একটা এক্সট্রা মাইনাস আসবে। তো সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তো সেই মাইনাসটা এই দুইটা মানকে উল্টায় দিচ্ছে, এই যে d মাইনাস 2c k dx ইকুয়াল টু, আর এই মানটা ঠিক থাকবে, এই মানের কোনো পরিবর্তন হবে না। আর এই √2 কিন্তু এই সম্পূর্ণ মানটার সাথে আছে, তো সম্পূর্ণ মানটার সাথে থাকার কারণে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখানে আমরা লিখতে পারি ডান সাইডটা √2 a প্লাস b cos ax k dx প্লাস i a মাইনাস b sin ax k dx। তো এখন আমরা কি করব, উভয় পক্ষ হতে কোসাইন ও সাইনযুক্ত পদের সহগ সমীকৃত করব। তো এখন আমরা যদি সহগ সমীকৃত করি তাহলে কজের এই বাম সাইডে আছে 2c প্লাস d সহগ, এবং ডান সাইডে কজের যে সহগটা সেটা কত, a প্লাস b, আর সাথে এই √2 কিন্তু এটার সাথেও আছে এটার সাথেও আছে, তো √2টাও দিয়ে দিতে হবে। আবার সেমভাবে সাইনের ক্ষেত্রে d মাইনাস 2c, সাইন ইন্টিগ্রেশন x k dx এর সহগ d মাইনাস 2c, তো ডান সাইডে কি √2 i a মাইনাস b। তো এটাকে আমরা 6 নং সমীকরণ, এটাকে 7 নং দিব, কারণ আগে 4 5 দিয়েছিলাম। এখন এই 6 নং এবং 7 নং সমীকরণকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব, করে d এবং c এর মানটা বের করব। তো আমি এই পেজের মধ্যে যোগটা করব, করে সরাসরি আনসারটা এখানে লিখে দিব। তো এখানে 2c প্লাস d প্লাস d মাইনাস 2c, অর্থাৎ এটা যদি যোগ করি তাহলে এরকম হয়। তারপর হচ্ছে √2a আবার √2b, √2a প্লাস √2b, তারপর যোগ করব এই লাইনটা, যোগ √2 i a
মাইনাস রুট টু আই বি। তো এখানে মাইনাস 2c প্লাস 2c কাটা, তো ডি যোগ করলে 2d ইজ ইকুয়াল টু হবে, তো রুট টু কমন নিলে থাকবে এ প্লাস বি প্লাস আই এ মাইনাস আই বি। এই সম্পূর্ণটা থেকে রুট টু কমন নিছি, তো এই 2 ওই সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ডি ইজ ইকুয়াল টু রুট টু ডিভাইডেড বাই 2। আর এখানে কি থাকবে, ই এ আর প্লাস আই এ, যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস আই। এখন প্লাস বি যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে আই, 1 মাইনাস আই। তো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিব। তো এই 2 আমরা জানি যে একটা 2কে ভেঙে দুইটা রুট 2 লেখা যায়, তো রুট 2 ডিভাইডেড বাই রুট টু এ 1 প্লাস আই প্লাস বি 1 মাইনাস আই। তো এখানে একটা রুট টু কাটা যাবে, থাকবে 1 ডিভাইডেড বাই রুট 2 এ 1 প্লাস আই প্লাস বি 1 মাইনাস আই। তো সুতরাং ডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1 ডিভাইডেড বাই রুট 2 এ ইন্টু 1 প্লাস আই প্লাস বি ইন্টু 1 মাইনাস আই। তো ডি এর মানটা আমরা এখানে সরাসরি লিখে দিব, ডি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট 2 এ 1 প্লাস আই প্লাস বি 1 মাইনাস আই। এখন এই দুটো সমীকরণ যদি বিয়োগ করি তাহলে আমরা সি এর মানটা পাবো। তো আবার আমরা এখানে কি করব, বিয়োগটা করে সরাসরি আনসারটা এই সমাধানের মধ্যে লিখে দিব। তো এখানে 2c প্লাস ডি মাইনাস ডি, যেহেতু মাইনাস এখানে দিছি তো ভিতরের জন্য পরিবর্তন হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2c ইকুয়াল টু কী হবে, রুট টু এ প্লাস বি, রুট টু এ প্লাস বি, তারপর মাইনাস রুট টু আই এ মাইনাস বি। এখন রুট টু যদি কমন নেই তাহলে কি হবে, রুট টু এ প্লাস বি মাইনাস আই এ মাইনাসে মাইনাসে প্লাস আই বি। তো এখানে কি হবে, মাইনাস ডি প্লাস ডি কাটা যাবে, 2c 4c। তো শুধু c ইজ ইকুয়াল টু রুট টু ডিভাইডেড বাই 4। আর এখানে আগেরটার মতো এ যদি কমন নেই তাহলে কি হবে, এ কমন নিলে থাকবে 1 মাইনাস আই, মানে এই দুটা থেকে এ কমন নিব, তো এখানে থাকবে 1 মাইনাস এখানে থাকবে আই। আবার এখানে বি কমন নিলে থাকবে 1 প্লাস আই। তো এটাকে ভেঙে লেখা যায় রুট টু 2 ইন্টু 2, আবার এই 2কে ভেঙে লেখা যায় দুইটা রুট 2। তো একটা রুট 2 আর একটা রুট 2 কাটা, তো থাকবে 2 রুট 2। তো আলটিমেটলি 1 ডিভাইডেড বাই 2 রুট 2 থাকবে। আর এখানে থাকবে এ 1 মাইনাস আই প্লাস বি ইন্টু 1 প্লাস আই। তো এটা কার মান পাইছি, সি এর মানটা। তো এই সি এর সম্পূর্ণ মানটা আমরা এখানে বসায় দিব, সি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 রুট 2 এ 1 মাইনাস আই প্লাস বি ইন্টু 1 প্লাস আই। তো এটাকে আমরা 8 নং সমীকরণ দেব আর এটাকে 9 নং সমীকরণ দেব। তো যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো আমরা নেক্সট পার্টে বাকি অংশটুকু করে এই প্রশ্ন সমাধানটা শেষ করব ইনশাল্লাহ।